আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন আমাদের সংবাদগুলি প্রত্যেকদিন দেখবার জন্য। দেখে নিচ্ছি আজকের রাজ্য, দেশ, বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ এক নজরে। ওরা দখল করবে আর আমরা কি ললিপপ খাবো, বাংলাদেশের হুমকিতে এবার বিস্ফোরক পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অগ্নিগর্ভ বাংলাদেশ, রোজ সামনে আসছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা। সেই সঙ্গে হুমকি, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবে বাংলাদেশ। ওপার থেকে আসা সেই হুমকির জোরালো ভাষায় জবাব দিলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, এত বড় হিম্মত শুধু আপনাদের কেন, কারোর নেই। আপনারা দখল করে নেবেন আর আমরা কি বসে বসে ললিপপ খাবো? আমরা যথেষ্ট সচেতন এবং সক্রিয় নাগরিক, তবে আমরা ধৈর্যের পরীক্ষা দিই, মানুষকে রক্ষা করব। এদিন বিধানসভার প্রথমার্ধে উল্লেখ পর্ব শেষ হতেই বাংলাদেশ নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। গত সোমবারও তিনি বিধানসভায় বাংলাদেশ নিয়ে সরব ছিলেন। এমনকি বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে রাষ্ট্রসংঘের শান্তি রক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার ওই প্রস্তাব নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায় জাতীয় রাজনীতিতে। এদিনও বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী এদিনের বিবৃতিতে প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। দাঙ্গা কখনো হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানরা করে না, দাঙ্গা করে সমাজ বিরোধীরা, যারা সমাজের বোঝা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না দার্জিলিংয়ের হোটেলে, সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির। দার্জিলিংয়ের কোনো হোটেলে আর বাংলাদেশি পর্যটকদের জায়গা হচ্ছে না। সোমবার এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের সংগঠন। তাদের বক্তব্য, ব্যবসার ক্ষতি হচ্ছে হোক, আপত্তি নেই, কিন্তু বাংলাদেশিদের কোনো জায়গা হবে না দার্জিলিংয়ে। প্রতিবেশী দেশ বাংলাদেশে বর্তমান পরিস্থিতি এবং ভারতের প্রতি বিভিন্ন অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে অবস্থান নেওয়া হয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। পাহাড়ের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বয়কট করার জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। বিভিন্ন সংগঠন, হোটেল ব্যবসায়ী সম্মিলিতভাবে এই বয়কটের কথা ঘোষণা করলেন অবশেষে। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সোমবার জানানো হয়েছে, দার্জিলিং পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন হোটেল, তার বাইরেও যে সমস্ত হোটেল রয়েছে তাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে, সিদ্ধান্ত নিয়ে ভোটাভুটি হয়েছে। সেখানে প্রায় 97% ভোট গিয়ে পড়ে বাংলাদেশি পর্যটকদের বিরুদ্ধে। তাই এই সিদ্ধান্ত বহাল থাকছে। প্রসঙ্গত, প্রতি বছর এই সময়ে গড়ে 25 থেকে 30 হাজার বাংলাদেশি পর্যটক শৈলশহর দার্জিলিংয়ে বেড়াতে আসেন। তাদের বয়কট করার সিদ্ধান্ত কঠিন বলে মেনে নিয়েও ব্যবসায়ী সংগঠন জানিয়েছে, দেশের থেকে বড় আর কিছুই নয় আমাদের কাছে। এছাড়াও স্টুডেন্ট কিংবা চিকিৎসা সংক্রান্ত ভিসা দেখিয়েও দার্জিলিংয়ের কোনো হোটেলে বাংলাদেশের কোনো নাগরিক আর জায়গা পাবেন না। হোটেল সংগঠনের সম্পাদক উজ্জ্বল বাবু জানিয়েছেন, ভারতের জাতীয় পতাকার অবমাননা, ভারতের প্রতি কটূক্তির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। যতদিন না এই ঘটনা নিয়ে বাংলাদেশ দুঃখ প্রকাশ করবে, ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দেবে, ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে দার্জিলিংয়ে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত পর্যন্ত লং মার্চ ডাক বিএনপির। ওপারে বাংলাদেশে 100 টনের বেশি চাল পাঠালো ভারত। একদিকে যখন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার বার্তা দিচ্ছেন, ঠিক তখন বাংলাদেশের পদ্মাপাড়ের দেশে বাংলাদেশে ভারত বিরোধিতার জিগির জিয়ে রাখছে বিএনপি। রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিযানের ডাক দিয়েছিল খালেদা জিয়ার দল। এবার ঢাকা থেকে ত্রিপুরার আগরতলার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের কর্মসূচি ঘোষণা করল তারা। বুধবার এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিএনপির দাবি, ভারতের আগ্রাসন, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়ো তথ্য প্রচারের প্রতিবাদে মিছিল। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই অবশ্য বাংলাদেশে 100 টনেরও বেশি চাল পাঠালো ভারত। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত 4টি ট্রাক শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ির সীমান্ত হয়ে বাংলাদেশের বাংলাবান্ধায় প্রবেশ করেছে। এর আগে 26 নভেম্বরও ফুলবাড়ি বাংলাবান্ধা হয়ে প্রায় 100 টন চাল ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। ভারত আগেই ঘোষণা করেছিল, রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দুই দেশের বাণিজ্যের ওপর পড়বে না। তারপরেও বাংলাদেশের বিভিন্ন সংগঠন দাবি তুলছে, ভারতীয় পণ্য বয়কট করতে হবে। ক্রমাগত ভারত বিরোধিতার জের বাণিজ্যে প্রভাব ফেলে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে বাংলাদেশে ফের চাল পাঠিয়ে দিল্লি সম্পর্ক স্বাভাবিক রাখার বার্তা দিল বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনে চরম উদ্বিগ্ন ভারত। ফের ঢাকাকে কড়া বার্তা ভারত সরকারের। ঢাকায় চড়া সুর ভারতের।
মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো সোমবার। সেই বৈঠকেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি পড়শি বাংলাদেশের বিদেশ সচিব তৌহিদ হোসেনের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্থানে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বৈঠক শেষে বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক, পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক বজায় রাখতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবার জন্য আমি আজ ভারতের ইচ্ছের কথা জানিয়েছি। বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা যারা আজ পড়েছে ভারতেও। এই বিষয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, আমরা সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি। সংখ্যালঘুদের নিরাপত্তা, কল্যাণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় সম্পত্তির উপর হামলার দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি। এদিন সোমবারের আলোচনাকে খোলামেলা, গঠনমূলক বলে বর্ণনা করেছেন ভারতের বিদেশ সচিব। এই আলোচনা উভয় পক্ষকে অন্য পক্ষের কথা শোনার সুযোগ দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। ইউনূস জানিয়েছিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যার্পণের জন্য দিল্লির কাছে আবেদন করবে ঢাকা। বায়ুসেনার বিমানে ঢাকায় পৌঁছানোর কয়েক ঘন্টা আগে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন যে হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণ করানোর পথে হাঁটবে বাংলাদেশ সরকার। সেজন্য আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি একদিনের সফরে সোমবার ঢাকায় যান। আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পর দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এটি ছিল উভয় দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। অপরদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন রেহানার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য তলব করা হলো। আরও বিপাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তার বোন রেহানার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য তলব করল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা আসতো সেই বিষয়ে সমস্ত তথ্য চাওয়া হয়েছে। গতকাল সোমবার এই বিষয়ে ব্যাংকগুলিতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আগামী 5 দিনের মধ্যে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন, কেওয়াইসি সহ যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে ওই সংস্থা। আবাস যোজনা নিয়ে বড় খবর। বাংলার বাড়ি প্রকল্পে টাকা যাবে শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টেই। বাংলার বাড়ির টাকা ছাড়ার আগে 6 দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। শুধুমাত্র সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তবে উপভোক্তারা পাবেন আবাস যোজনার বাড়ি তৈরির টাকা। আগামী 15 ডিসেম্বর থেকে রাজ্যের 12 লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার। তার আগে পঞ্চায়েত দপ্তরের তরফে প্রতিটি জেলা প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পঞ্চায়েত দপ্তর। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন জানিয়েছেন, কোনোভাবেই একজনেরও টাকা যাতে অন্যজনের অ্যাকাউন্টে না যায় তার জন্য আমরা সচেষ্ট। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, সমীক্ষা চালিয়ে যে চূড়ান্ত তালিকা তৈরি হচ্ছে তাতে যাদের নাম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য মিলিয়ে দেখে নিতে হবে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য একসঙ্গে করে প্রত্যেক জেলায় প্রশাসনকে পাঠাচ্ছে পঞ্চায়েত দপ্তর। অপরদিকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণ হলেন প্রয়াত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণ। তার বয়স হয়েছিল 92 বছর। সোমবার গভীর রাতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। শুধু কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদেই নয়, বিদেশ মন্ত্রক সামলেছিলেন তিনি। বেঙ্গালুরুকে তথ্য প্রযুক্তি কেন্দ্রের গড় হিসেবে তৈরি করাতে তার অবদান অনস্বীকার্য। এস.এম. কৃষ্ণের হাত ধরেই বিশ্বের দরবারে গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে যায় বেঙ্গালুরু। তার প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণের প্রয়াণে আগামী 3 দিন রাজ্য জুড়ে শোক পালন। 8 বছরের নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের গুরুতর অভিযোগ নদিয়ায়। গ্রেপ্তার তৃণমূল নেতা। বাড়িতে বড়রা কেউ ছিলেন না। বাড়ির সামনে খেলছিল 8 বছর বয়সী বালিকা। অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন প্রতিবেশী। এ নিয়ে শোরগোল নদিয়ার চাপড়া থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত মধ্যবয়সী ব্যক্তিটি শাসক দল তৃণমূলের নেতা বটে। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পক্সো আইনে মামলা রুজু করেছে তার বিরুদ্ধে। পাশাপাশি নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হচ্ছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, রবিবার সকাল 10টা নাগাদ বছর 50-এর ওই ব্যক্তি তাদের বাড়ির সামনে এসেছিলেন। বাড়ির সামনে একা খেলছিল মেয়েটি। তাকে খাবারের লোভ দেখে ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত।
বালিকার পরিবারের এক সদস্যের কথায় লোকটি পরিচিত, তাই মেয়ের কোনো সন্দেহ হয়নি। কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছে ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানিয়েছেন 8 বছরের ওই বাচ্চা মেয়েটাকে ধর্ষণ হতে হচ্ছে। লোকটার বয়স 50-এর বেশি। ওর যেন কঠিন শাস্তি হয়, দাবি প্রতিবেশীদের।